বাড়ির কাজের মেয়ের সাথে নিজের প্রাণপ্রিয় স্বামীর ঠোঁটের অলিঙ্গন দেখে যেন পায়ের তলার মাটি সরে গেল অদ্বিতীয়ার। হাত পা ক্রমশ অবশ হয়ে আছে তার। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। এসির মধ্যে থাকার পরেও ললাটে বিন্দু বিন্দু ঘামের মুক্তদানার সৃষ্টি হয়। অদ্বিতীয়া তার গাত্রে পরিধানকৃত শাড়ির আঁচল দ্বারা ললাটের ঘাম মুছে জোরে জোরে শ্বাস টেনে নেয়। মাত্র 3 দিন হয়েছে রহমতপুরের গ্রামের চেয়ারম্যানের শামসুল জোয়ারদারের ছোট ছেলে ইরহান জোয়ারদারের সাথে অদ্বিতীয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এখনও দুটো হস্ত মেহেন্দির গাঢ় লাল রঙে রজ্জিত হয়ে আছে। তনু থেকে কাঁচা হলুদের গন্ধ আসছে। অথচ এরই মধ্যে স্বামীর রঙ্গলীলা দেখতে হলো অদ্বিতীয়াকে। বিয়ের 2 দিন পার হলেও স্বামীকে মাত্র কয়েক ঘন্টার জন্য নিজের করে পেয়েছে অদ্বিতীয়া। কিন্তু ইরহান জর্দার তাকে ভালোবেসেছে, তার কাছে আসেনি। এসেছে নিজের শরীরের ক্ষুধা মেটাতে। তবুও অদ্বিতীয়া তার নিয়তিকে মেনে নিয়েছে। কারণ তার দাদি, তারা বিবি তাকে বারবার বলে দিয়েছে, স্বামী অমূল্য রতন। স্বামী যেমনই হোক, স্বামীর সংসারে মানিয়ে নিতে, স্বামী যেভাবে তাকে চাইবে সেভাবে তার নিকট নিজেকে সঁপে দিতে। অদ্বিতীয়া তা আর বেশিক্ষণ দাঁড়িয়ে স্বামীর রঙ্গলীলা দেখতে পারল না। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদ্বিতীয়ার লোচনের পানি মুছে সর্তপর্ণে রুম থেকে বের হতে যাওয়ার সময় ভুলবশত তার হস্তলেখে টেবিলের উপর রাখা ফুলদানি নিচে পড়ে যাওয়ায় দারুণ বিকট শব্দের সৃষ্টি হয়। সেই শব্দ পেয়ে ইরহানের কার্যে ব্যাঘাত ঘটে। সে তৎক্ষণাৎ কাজের মেয়েকে পলিকে ছেড়ে দিয়ে অদ্বিতীয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে অধরে হস্ত দ্বারা স্লাইড করতে থাকে। ডোন্ট প্যানিক সুন্দরী, টেক ইট ইজি। এই বয়সে এমন একটু একটু হয়। এটা আমার দোষ না সুন্দরী, আমার বয়সের দোষ। তবে আজ যেটা দুনিয়ায় দেখেছ সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো। ভুলেও যেন এই কথা ইজহান জর্দারের কর্ণপাত না হয়। কোনোভাবে যদি ভাইয়া এই ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু তোমার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে অদিতিকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিল। ইরহান রুম থেকে বেরিয়ে যায়। ইরহানের যাওয়ার পানে তাকিয়ে অদিতিয়া বলল, তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছো দাদি। তুমি সবসময় বলতে, তুই মেলা ভাগ্য রে ধলাবু, তোর আমার নাহাল কালা হুঁশ নেই। তুই ধলা চামড়ার পাইছিস। ধলা মাইয়া গো, ভিটা মানুষে বহুত ভালোবাসে। তুই দেখিস ধলাবু, তোর স্বামী তোরে মেলা ভালোবাসা দিবেন। তোর এই চাঁদের নাহাল বদনখানা দেখলে যে কোনো বিটা মানুষ যুগ যুগ পার করে দিতে পারবি। তুই স্বামীর সোয়া গভীরে ধলাবু। তোমার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলো দাদি। আমি পারলাম না আমার সৌন্দর্য দিয়ে বরকে আমার আঁচলের তলায় বেঁধে রাখতে। এটাই যে আমার নিয়তি দাদি। মাত্র 16 বছরে আমার জীবনে যে কত দুর্বিষহ ঘটনা ঘটে গিয়েছে একবারও চেয়ে দেখলে না আমার স্বার্থপর বাবা মা। অদ্বিতীয়া খুব সাধারণ একটা মেয়ে। এতটাই সাধারণ যে সামান্য একটা টিকটিকির মারতেও তার হাত কাঁপে। এই সাধারণ মেয়েটা সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয় মাগুরা জেলার ডুমুরশিয়া গ্রামের খান পরিবারে। অদিয়ার তার বাবা চাচারা মোট 3 ভাই। কিন্তু কারো ঘরে কন্যা সন্তান জন্ম হয়নি। খান বংশের অদ্বিতীয়ায় প্রথম কন্যা সন্তান সংবাদে সবাই যেন আসমানের চন্দ্র হাতে পেয়ে ওঠে। আনন্দ উৎসবে মেতে ওঠে গোটা পরিবার। পুরো গ্রামে মিষ্টি বিতরণ করা হয়। অদ্বিতীয়ার বাবা আজমল খান তার কন্যাকে কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিয়ে মেয়ের নাম দেন অদ্বিতীয়া। আস্তে আস্তে ছোট্ট অদ্বিতীয়া সবার আদর স্নেহে বড় হতে থাকে। কিন্তু সেই আদর ভালোবাসা বেশি দিন তার জীবনে স্থায়ী হয়নি। অদ্বিতীয়া যখন 7 বছর তখন অদ্বিতীয়ার বাবা মায়ের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। সেটা আদৌ অ্যাক্সিডেন্ট না খুন ছিল সেটা বোধগম্য হয় না ছোট্ট অদিতিয়ার। বাবা মায়ের মৃত্যুর পর যেন অদ্বিতীয়া চাচাদের আসল চেহারা তার সামনে প্রদর্শিত হয়। যে চাচারা চোখে এত দিন ভালোবাসা দেখতে পেয়েছে সে চোখে যেন অদ্বিতীয়ার ঘৃণা লালসা দেখতে পায়। অদ্বিতীয়ার বাবার কোটি কোটি টাকার সম্পদ তারা আত্মসাৎ করে নিজেদের করে নেয়। সোনার চামচ মুখে জন্ম নেওয়া মেয়েটা জীবনের কালো অধ্যায় শুরু। এ কি টিয়া, তুমি ফ্লোরে বসে রয়েছো? শরীর খারাপ করছে? শামসুল জোয়ারদারের বড় ছেলে অর্থাৎ ইজহান জোয়ারদারের স্ত্রী জারার প্রশ্নে অতীত থেকে বেরিয়ে আসে অদ্বিতীয়া।
যারা অদিতিয়াকে আদর করে তিয়া বলে ডাকে। সম্পর্কে সে অদিতিয়ার বড় যা হলেও অদিতিকে সে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে। এই 3 দিনে মানুষটা অদিতিয়ার কোমল হৃদয়ে জায়গা করে দখল করে নিয়েছে। মানুষটাকে দেখা মাত্র অদিতিয়ার কাল বিলম্ব না করে যারাকে দড়িয়ে ধরলে বলল, আমার সাথেই কেন সবসময় খারাপ হয় আপু? আমি কি জীবনে কখনো সুখের নাগাল পাবো না? জানি না রে বোন, আমি বুঝতে পারছি না তোমার চাচারা কিভাবে তোমাকে একটা নরকের মধ্যে ঠেলে দিল। তোমাকে বিয়ে দেওয়ার আগে তাদের অনন্ত একটা বারের জন্য হলো ইরহানের ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। শুনেছি ইরহান নামের অনেকগুলো কেজ আছে, যার মধ্যে রেপ কেসও আছে কয়েকটা। কিন্তু শামসুল জোয়ারদার নিজের ক্ষমতা আর টাকার জোরে সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছে। তুমি এসব ভুল করেও কারো সামনে বলো না, তাহলে শামসুল জোয়ারদার তৎক্ষণাৎ তোমার জিভ কর্তন করে নিবে। 5 বছর হলো আমি এই পরিবারের বউ হয়ে এসেছি, কিন্তু আজও এই পরিবারের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। মাঝে মাঝে ভাবি, ইজাহানের মধ্যে কি সত্যি শামসুজ্জাদারের রক্ত প্রবাহিত হয়েছে? ইজাহান ইরহান দুই আপন ভাই হবার পরেও দুজন যেন দুই মেরুর। সত্যি হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না। যদি তুমি ইরহানের বিবাহিত স্ত্রী, তবুও তো তোমাকে বলতে হচ্ছে ইরহানের মধ্যে আমি কখনো কোনো মানুষের বৈশিষ্ট্য পাইনি। সবুর করো, আস্তে আস্তে সবার আসল চেহারা তোমার সামনে আসবে। তুমি অনেক ভাগ্যবতী আবু, ভাইয়ার মতো একটা ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়েছো। সত্যি যারা মেয়েটা অনেক ভাগ্যবতী। তবে ইজানকে পেতে যারার অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে। ইজান পেশায় একজন পুলিশ অফিসার। যদিও তার পুলিশের চাকরি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু শামসুল জোয়ারদার নিজের ভিত মজবুত করার জন্য তার বড় ছেলেকে পুলিশ অফিসার বানিয়েছে। তার পোস্টিং বরিশালে। পুলিশে জয়েন করার পর ইজান সততা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে থাকে। তার কাজ দেখে উপরমহলও সন্তুষ্ট। একের পর এক কেস সলভ করে প্রশংসায় ভাসতে থাকে ইজান। যথারীতি ইজান নিজের ডিউটি শেষ করে ফর্মাল ড্রেস পরে বাড়ির সবার জন্য শপিংয়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হয়। বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্য কিছু না কিছু ক্রয় করে ইজান, যার দরুন বেশ রাত হয়ে যায় তার। সে ভেবেছিল আজকে রহমতপুরের উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় ইজান সকালে গ্রামে যাওয়ার মনস্থির করে। শুনশান রাস্তায় ইজান ড্রাইভ করেছে। মাঝে মাঝে শীতল বাতাস তার গা শিউরে উঠছে। ব্যাপারটা মন্দ লাগছে না ইজানে। সে ড্রাইভ করছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে গাড়ির সামনে পড়ে। ইজান অতি দ্রুত ব্রেক করে নেয়। মেয়েটা হুট করে যেভাবে তার গাড়ির সামনে এসে পড়েছে, মুহূর্তের মধ্যে কোনো অঘটন ঘটে যেতে পারত। ইজান কাল বিলম্ব না করে গাড়ি থেকে বেরিয়ে দেখে মেয়েটাকে কালো বোরখা দ্বারা আপাদমস্তক ঢেকে রেখেছে। শুধুমাত্র তার মায়াবী কাজলরাঙা চোখ দুটো দেখা যাচ্ছে, যে চোখে নিজের সর্বনাশ দেখতে পেল ইজান। ইজান কিছু বলার আগে মেয়েটা ইজানের বুকে ঢলে পড়ল। ইজান মেয়েটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রবীন্দ্রনাথ। হে মিস বোরকা আলী, কি তোমার হলো আপনার? চোখ খুলুন মিস। আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখামাত্র আপনি সেন্সলেস হয়ে গেলেন? ইজান কয়েকবার মেয়েটাকে ডাকলো, কিন্তু তার কোনো রেসপন্স পেল না। ইজান কি করবে বুঝতে না পেরে মেয়েটাকে পাজা খোলা করে তুলে গাড়িতে বসিয়ে দিয়ে মুখে পানির ছিটা দিতে মেয়েটা তড়িঘড়ি উঠে আকস্মিক তার সামনে ইজানকে ঝুঁকে থাকতে দেখে কিছুটা শঙ্কিত হয়ে উঠল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখে ইজান বলল, আমাকে দেখে ভীত হওয়ার কোনো কারণ নেই মিস। আমি জনগণের সেবক, সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়া আমার কাজ। বিশ্বাস রাখতে পারেন আমার উপর। ইজানের কথায় মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে হিজাবটা খুলে ফেলল। তৎক্ষণাৎ মেয়েটার ঘন কালো কেশ এদিক ওদিক ছড়িয়ে পড়ল। সেই সাথে বেরিয়ে এলো তার মায়াবী বদনখানা। মেয়েটার চুলগুলো হাত খোপা করে নিঃসংকোচে বলল, পানি হবে আপনার কাছে? প্রচণ্ড পিপাসা পেয়েছে। ইজান পানির বোতল এগিয়ে দিতে মেয়েটা ঢকঢক করে পানির বোতলটা পুরোটাই শেষ করে দিয়ে তার গাত্রকৃত পরীক্ষিত বোরকাটা খুলে ফেলে দিল। মেয়েটাকে বোরকাবিহীন দেখে চক্ষু চড়ক গাছ হয়ে উঠল ইজানের। মেয়েটার গাত্রে লাল বেনারসি জড়ানো রয়েছে, গলায় কর্ণে স্বর্ণের গহনা, মেহেন্দি রাঙা হস্তে চুরির ঝনঝন শব্দের চারিপাশ মুখরিত হয়েছে। সর্বোপরি মেয়েটাকে দেখলেই বোঝা যাচ্ছে সে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে। ইজান গলা খাকিয়ে দিয়ে বলল, বিয়ের আসর ছেড়ে পালিয়েছেও কেন মিস? সেই তখন থেকে কি মিস মিস করছেন? আমার সুন্দর একটা নাম আছে, আমি যারা। আমি কোনো মিস ফিস না। তো মিস যারা, বয়ফ্রেন্ডের জন্য বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন বুঝি? কিন্তু যার জন্য পালিয়েছেন সে আপনাকে ধোঁকা চেয়েছে, তাই তো? বুঝতে পেরেছি, পালানোর সময় আপনার আবেগ কাজ করেছে, বিবেক না। একবারও ভেবে দেখেননি আপনি বিয়ের আসর ছেড়ে পালালে আপনার বাবা মায়ের কী অবস্থা হবে?
যে বাবা মা আপনাদের এত বছরগুলো ধরে আদর স্নেহ দিয়ে বড় করলো, তাদের মুখে চুনকালি মেখে আপনি ক্ষণিকের ভালোবাসার পিছনে ছুটলেন? আপনার বাসার অ্যাড্রেস বলুন, আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসছি। ইজানের কথাটা শোনা মাত্র যারা চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। যারা চটজলদি গাড়ি থেকে নেমে অনেকটা অস্ফুট স্বরে বলল, যে নরক যন্ত্রণা থেকে আমি বেরিয়ে এসেছি সেখানে আর কিছুতেই ফিরবো না আমি। যারাকে গাড়ি থেকে নামতে দেখে ইজান দৌড়ে গিয়ে পিছন থেকে যারার হাত ধরে বলল, সরি এইভাবে আপনাকে আটকানোর জন্য। এই মধ্যে রজনীতে আমি একজন পুলিশ অফিসার হয়ে আপনাকে একা ছেড়ে দিতে পারি না। আপনি প্লিজ আপনার বাসার অ্যাড্রেসটা দিন, আর না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আইনের হাত খুব লম্বা। বাসা থাকলেই তো তবে অ্যাড্রেস দিব। যেখানে বসবাস করি তাকে আদৌ বাসা বলা হয় কি না আমার জানা নেই। অন্য সবাই সেটাকে বাসা বললেও আমার কাছে সেটা একটা নরক মাত্র, যেখান থেকে প্রতিনিয়ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। শুনেছি আমার জন্মের সময় নাকি আমার মা মারা যান। মায়ের মৃত্যুর 1 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে আমার জন্য মা নিয়ে আসেন। কিন্তু সে মা ছিল না, সে ছিল মা নামের কলঙ্ক। তিনি থাকতেও আমি কাজের খালার কাছে বড় হয়েছি। আমার তথাকথিত সৎমা একজন প্রস্টিটিউট ছিলেন, যেটা বাবা তাদের বিয়ের পর জানতে পারে। তিনি ছলে বলে কৌশলে বাবার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব নিজের নামে করে নিয়ে আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে ওই ডাইনি মহিলা। আমি আমার বাবাকে চোখের সামনে ছটফট করতে দেখেও কিছু করতে পারিনি, কারণ আমাকে ব্ল্যাকমেল করে আমার হাত দিয়ে বাবাকে খুন করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তারা অত্যাচার আরও বাড়তে থাকে। বাসগৃহ হয়ে উঠল একটা আড্ডাখানা। আজে বাজে ছেলেমেয়েদের আনাগোনা শুরু হলো। রাতভর পার্টি, ড্রিঙ্কস, অনৈতিক কার্যকলাপ। তিনি চাইতেন আমি এই পথের পথিক হই, কিন্তু আমি নিজেকে যথাসম্ভব তাদের থেকে লুকিয়ে রাখতাম। এভাবেই চলছিল আমার জীবন। আকস্মাৎ একদিন আমি আমার সৎমায়ের পার্টনারের সামনে পড়ে যাই। এরপর থেকে তাদের কুদৃষ্টি পড়ে আমার ওপর। আমি সৎমায়ের কাছে হাত জোর করে বলি, আমি আপনার মেয়ের মতো, প্লিজ আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমাকে আপনি মুক্তি দিন। আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। তিনি কিছুটা ভেবে বললেন, তুমি আমার মেয়ের মতো না। আমার মেয়েই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মেয়েটা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তুমি যেহেতু এই বাড়িতে থাকতে চাইছো না, ঠিক আছে, আমি মা হয়ে তোমার অনুরোধ কিভাবে ফেলে দেই বলো? বিয়ের জন্য তৈরি হও। এই শুক্রবার তোমার বিয়ে। বড়লোক বাপের একমাত্র ছেলে। একদম রাজরানী হয়ে থাকবে তুমি। আর যদি বিয়েতে রাজি না হও, এতে আমার কোনো সমস্যা নেই। বিয়ে না করলে তোমার এই বাড়িতে থাকতে হবে। তখন তোমার সাথে যদি কোনো অঘটন ঘটে যায়, এর জন্য কিন্তু আমি দায়ী থাকব না। সেদিন নিজেকে নরপশুদের হাত থেকে বাঁচাতে আমি বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু পরে জানতে পারি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ঘরে আরও দুটো বউ বাচ্চা আছে। যথারীতি বিয়ের দিন উপস্থিত হয়। আমাকে জোর করে পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দেয়। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, কিন্তু আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। আমি যে কোনো কিছুর বিনিময়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যাচ্ছিলাম। আর সকল দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই রাস্তা, মৃত্যু। নিজেকে নিজের হস্তে শেষ করে দেওয়ার জন্য চোখ বন্ধ করে হাতের উপর ব্লেড টানা দিব। আর তখনই আমাদের বাড়ির কাজের মহিলা রহিমা খালা, যার গায়ে আমি আমার মায়ের গন্ধ পেতাম, খালা স্বামী সন্তান ছিল না, মূলত খালা আমার জন্যই আমাদের বাড়িতে পড়ে থাকতো। খালা আমার হাত থেকে ব্লেডটা ফেলে দিয়ে আমার হস্তে বোরখা ধরিয়ে দিয়ে বলল, আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তোকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিব। অবশেষে আজ সেই সুযোগ এসেছে। সবাই বরপক্ষে লোকদের নিয়ে ব্যস্ত হয়ে আছে। এক্ষুনি সুযোগ। তুই ঝটপট এই বোরখা গত্রে পরিধান করে নে, আর পেছনের দরজা দিয়ে বেরিয়ে যা। না হলে ওরা তোকে বাঁচতে দিবে না মা। কিন্তু খালা, ওই মহিলা যদি জানতে পারে তুমি আমাকে সাহায্য করছো, তাহলে তোমাকে সে ছেড়ে দিবে না। আমার কথা তোর ভাবতে হবে না। তুই তোর নিজের কথা ভাব। আমি তোর মাকে কথা দিয়েছিলাম আমি তোর খেয়াল রাখবো, তোকে ভালো রাখবো। আজ তোর জন্য যদি আমার মৃত্যু হয় হোক, এতে আমার কোনো আফসোস থাকবে না। তুই কথাটা না বাড়িয়ে ঝটপট বোরখাটা পরিধান কর। আমি খালার কথা মতো বোরখা পরিধান করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি। কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। আকস্মাৎ একটা বাস এসে সামনে দাঁড়ায়। আমি কিছু না ভেবে বাসে উঠে পড়ি। কিন্তু বাস থেকে নামতে কিছু বখাটে ছেলের কবলে পড়ি। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে দৌড় শুরু করি। আর সারাদিন নিজের উপর দিয়ে অনেক ধকল গেছে, যার জন্য একসময় নিজেকে আর ধরে রাখতে পারিনি। চোখ মুখে আধারে নেমে আসে। এরপর আর কিছু স্মরণে নেই। চোখ খুলে আপনাকে দেখতে পাই। সব শুনে যেন ইঝান বাগরুদ্ধ হয়ে গেল। সে সন্তর্পণে জারার হস্তদ্রুত নিজের হস্তের মধ্যে নিয়ে বলল, আমাকে বিয়ে করবেন মিস?
উইল ইউ ম্যারি মি মিস? আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে। একবার আমার হয়ে দেখুন, আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিব। কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে দিব না। বলুন না মিস, বিয়ে করবেন আমাকে? ইজানের মুখের বিয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল যারা। সে ভাবতে পারেনি তার সাথে কিছু জানার পরও একজন পুলিশ অফিসার তাকে বিয়ে করতে চাইবে। যারার থেকে কোনো রেসপন্স না পেয়ে ইজান বলল, আমি কিন্তু এখনও আপনার প্রশ্নের উত্তর পাইনি। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। তবে কি আমি ধরে নিব আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? আপনি আমার সাথে মজা করছেন, তাই না? আমার অসহায়তার সুযোগ নিতে চাইছেন। এমনটা মনে হবার কারণ কি? আপনি একজন পুলিশ অফিসার, দেখতেও মাশাআল্লাহ। আপনার জন্য মেয়ের অভাব হবে না। আপনি কেন আমার মতো একটা এতিম মেয়েকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইবেন? যদি বলে ভালোবেসে বিয়ে করতে চাইছি, সেটা বিশ্বাস করবেন? জানেন, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না, হুট করে হয়ে যায়। যেমনটা আপনাকে প্রথমবার দেখে হয়েছিল। আপনার ওই কাজল কালো চোখে আমি আমার সর্বনাশ দেখতে পেয়েছি। কয়েক মুহূর্তের ব্যবধানে আমার হৃদয় হরণ করে নিয়েছিলেন আপনি। আমি চাইলে আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি আপনাকে আমার নিজের করে পেতে চাই, একান্ত নিজের। সেদিন যারা এক বাক্যে ইজানের কথা মেনে নেয়, ইজান কালবিলম্ব না করে পরের দিন তাদের বিবাহ সম্পূর্ণ করে জারাকে নিয়ে গ্রামে চলে আসে। মুহূর্তের মধ্যে ইজাহানের বিয়ের খবর গ্রামে ছড়িয়ে যায়। শামসুল জোয়ার্দার তাদের বিবাহ মানতে নারাজ হন। তিনি তার এমপির বন্ধু সৈফুল শিকদারের মেয়ের সাথে ইজাহানের বিয়ে দিতে চেয়েছিলেন নিজের স্বার্থ লাভের জন্য। কিন্তু ইজাহান তার পরিকল্পনায় জল ঢেলে দেওয়ায় ইজাহানের উপর ক্ষিপ্ত হয়ে যান তিনি। তিনি ইজাহানকে সোজাসুজি বলেন, এই মেয়ে শামসুল জোয়ার্দারের পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। আমি কোনোদিন এই মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব না। আমার বাড়িতে এই মেয়ের কোনো জায়গা হবে না। শামসুজ্জাদার কথা শুনে লজ্জায় অপমানে জারার মাথা নিচু হয়ে যায়। দর্শনেন্দ্র থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। যা দেখে ইজান বলল, সে আমার বিবাহিত স্ত্রী, আমার জীবনসঙ্গী, আমার অর্ধাঙ্গিনী। যে বাড়িতে আমার অর্ধাঙ্গিনীর ঠাঁই মিলবে না, সেই বাড়িতে আমিও থাকবো না বলে ইজান জারাকে নিয়ে বেরিয়ে আসে। ইজানকে বেরিয়ে আসতে দেখে তার মা মুক্তি বেগম ইজানের বাবার কাছে হাত জোর করে অনুরোধ করে বললেন, আপনি এত নিষ্ঠুর হবে না। আমার ছেলেটা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। দয়া করে আপনি তাকে আটকান। প্রত্যুত্তরে শামসুল জোয়ার্দার কিছু না বল করে হনহন করে হেঁটে নিজের রুমে চলে যান। ইজান জারাকে নিয়ে তার কর্মস্থলের বরিশালে আসেন। সেখানে একটা ভাড়া বাড়িতে নিজেদের দাম্পত্য জীবন শুরু করে। বেশ সুখের শান্তিতে দিন পার হয় তাদের। ইজান এত ভালোবাসা দেখে জারার মনে ভয় হয়। সে ভাবে, তার মতো অভাগীর কপালে এত সুখ সইবে তো? দেখতে দেখতে ইজান জারার দম্পতির জীবনে ২টা বছর অতিক্রান্ত হয়ে যায়। আকস্মিক যারা একদিন বুঝতে পারে তার মধ্যে ছোট্ট একটা প্রাণ বেড়েছে। সে ইজানের বাচ্চার মা হতে চলছে। নিজের বংশবৃদ্ধির সংবাদ পেয়ে শামসুল জোয়ার্দার আর রাগান্বিত থাকতে পারে না ছেলের বউয়ের উপর। যারাকে নিজের বাড়িতে নিয়ে আসেন শামসুল জোয়ার্দার। নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত। কিন্তু সেবার যারার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। যারা কোনো কারণবশত গ্রামে থাকতে চায় না, তাই সে ইজানের কাছে ফিরে আসে। এরপর আরও ২টা বছর কেচে যায়। যারা আবারও কনসিভ করে। এরই আবার ইরানের বিয়ের খবর পায়। ইরানের বিয়ে উপলক্ষে যারা ইজান দুজনে রহমতপুর এসেছিল, কিন্তু ইজানের ছুটি না থাকায় বরিশাল ফিরে গেছে। যারা ফিরে যেতে চেয়েছিল, কিন্তু অদ্বিতীয়ের মতো মিষ্টি একটা বোনকে পেয়ে সে কিছুদিন গ্রামে থাকার মনস্থির করে। ধরিনীর বুকে আধার নেমে আসে। শামসুজ্জোয়াদের স্ত্রী মুক্তি বেগম তার ২ যা মিলে রসাই ঘরে মাটির উনুনে রাতের রান্না করছে। মাটির উনুনে রান্না ছাড়া শামসুজ্জোয়ার খেতে পারেন না। গ্রামে রান্না করা খাবার খেলে তার নাকি পেটে সমস্যা হয়। তার কড়া নির্দেশ, মাটির উনুনে ছাড়া খাবার পাক করা যাবে না। বাড়ির বউরা তার নির্দেশ অনুযায়ী ৩ তলায় মাটির উনুনে রান্না করেন। তারা ৩ যা মিলে রান্না করছিল আর নিজেদের মধ্যে আলাপ করছিল। অদ্বিতীয়া একটা টুল পেতে বসে নীরব দর্শকের মতো তাদের গল্প শুনছিল। আকস্মাৎ সেখানে শামসুল জোয়ার্দারের জননী জরিনা বেগম উপস্থিত হয়। তিনি অদ্বিতীয়াকে বসে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ গো বউ, পোলারে বিয়ে করেছো কি নিজে রান্ধে বান্ধে খাওয়ান লইগা? তোমার কাম করছো আর হে বউ বিবি হয়ে বসে রয়েছে ক্যা? এক বউ তো আমার নাতনিরে বশ কইরা শহরে বইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলে খায়। এইডারে কি আশকারা দাও? গতর নাড়ায় খাইতে চাইবে না? গতরে তেল চর্বি জমে যাইব। জরিনা বেগমের কথা শুনে মুক্তি বেগম বলল, ও মা মরা বাচ্চা একটা মেয়ে, ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছে। আমি ওকে আমার মেয়ে করে এই বাড়িতে এনেছি, কাজের মেয়ে করে নয় আম্মা। তাছাড়া আমাদের বাড়ির নিয়ম ও কানুন এখনো অজানা ওর। কিছুদিন যাক, মেয়েটা আমাদের সাথে মানিয়ে নিক, তারপর সব ঠিক হয়ে যাবে আম্মা।
মুক্তির কথা শুনে জরিনা বেগম নিজের মতো বকবক করতে করতে নিজের রুমে চলে গেল। তিনি যেতে মুক্তি অদিতিয়ার কাছে এসে বলল, মায়ের কথায় কিছু মনে করো না, আগেরকার দিনের মানুষ তো। দাদির কথায় আমি কিছু মনে করি না আম্মা। দাদি বয়সী আমারও বউ আছে, বউ আমাকে খুব ভালোবাসে। আমি আবার বউ তারকে আলাদা করে দেখি না আম্মা। যাই হোক, আমি কি আপনার কোনো কাজে সাহায্য করব? তার কোনো প্রয়োজন নেই, তুমি বরং আমাদের রান্না করা দেখে শেখো। যারা তো গ্রামে থাকবে না, কিছুদিন পর শহরে যাবে, আমার পরে সংসারের হাল তোকেই ধরতে হবে, তাই সব কিছু মনোযোগ দিয়ে শেখো। ঠিক আছে আম্মা বলে অদ্বিতীয়া ঠাই সেখানে বসে রইল। এর মধ্যে দূরের মসজিদ থেকে মাগরিব আজানের মিষ্টি ধ্বনি ভেসে আসলো। আজান শোনামাত্র অদ্বিতীয়া নিজের রুমে এসে ওয়াশরুমে গিয়ে উজু করে মাগরিবের সালাত আদায় করে জায়নামাজ গুছিয়ে রেখে রুমের বাইরে পা বাড়ানোর আগে কাজের মেয়ে পলি এসে দ্বিতীয়বার পা জড়িয়ে ধরে অশ্রু বর্ষণ করে বলল, আমাকে আপনি মাফ করে দেন ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। আমার যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে কলঙ্কি নি, সারা অঙ্গে কলঙ্কের বোঝা বয়ে নিয়ে বেড়াতে পারছি না আমি। পলি, কি করছো? টা পা ছাড়ো আমার। কি হয়েছে আমাকে খুলে বলো। আমি ইরান ভাইজানের বাচ্চার মা হতে চলেছি ভাবি। অবিবাহিত একটা মেয়ের প্রেগনেন্ট হওয়ার মতো পাপ বোধহয় এই ধরণীতে দ্বিতীয় কিছু নাই। সেই পাপ আমি নিজেই করে ফেলেছি। 2 মাস পিরিয়ড মিস হয়, মাথা ঘোরানো, বমি হওয়া, ভরকে গিয়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব, কার কাছে সাহায্য চাইব। পরে আমার ছোটবেলার বান্ধবী শেফালির কথা মনে পড়ল। ও একটা হাসপাতালের আয়ার কাজ করে। ও সাহায্য নিয়ে পরীক্ষা করে জানতে পারলাম আমি মা হতে চলছি। আমার মধ্যে ছোট্ট একটা প্রাণ, ইরান ভাইজানের অংশ বেড়ে উঠেছে। পলির মুখ থেকে কথাটা শুনে অদ্বিতীয় মনে হলো চারপাশ দিয়ে পুরো ধরণী ঘুরছে। অদ্বিতীয় মনে মনে বলল, কয়েক ঘন্টা আগে সচক্ষে স্বামীর রঙ্গলীলা দেখলাম, এখন আবার এই সংবাদ। না জানি নিজের স্বামী সম্পর্কে আরও কত অজানা তত্ত্ব রয়েছে। যেখানে মেয়েরা স্বামী নামক ব্যক্তিটার আশেপাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তার ভাগ দিতে চায় না, সেখানে আমার স্বামী সন্তানের মা অন্য কেউ হতে যাচ্ছে। ছি, ভাবতে ঘৃণা লাগছে। ওই মানুষটার নোংরা হস্ত আমার শরীরে বিচরণ করেছে। অদিতিয়া আর কিছু ভাবতে পারল না। লোচন আধারে নেমে এলো। স্বামী নামক ব্যক্তিটার প্রতি সমস্ত ভক্তিশ্রদ্ধা এক নিমেষে ঘৃণায় পরিণত হলো। অদিতিয়া নিজেকে সামনে নিয়ে বলল, কতদিন চলছে এসব? নিশ্চয় 2-1 দিনের এমনটা হয়নি। আমি তো ভেবেছিলাম তোমরা শুধুমাত্র অধরে অধরে সীমাবদ্ধ। এখন তো দেখছি জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আমি জানি ভাবি আপনি আমাকে খারাপ মেয়ে মনে করছেন। অবশ্য এটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই মনে করতাম। কিন্তু ভাবি আমি অপারগ ছিলাম। অন্যদের মতো আমারও একটা সুখের সংসার ছিল ভাবি, যেখানে আব্বা মা ভাই বোন নিয়ে আমার বাস ছিল। আব্বা কৃষি করতো, কৃষির উপর নির্ভর করে আমাদের 5 সদস্যের ছোট্ট সংসার খুব ভালোভাবে চলতো। মাসে 2-3 দিন আমরা গোস্ত মাছ খেতাম, আর সেদিনগুলো আমাদের কাছে ঈদের দিন মনে হতো। আমি দুপুর থেকে ঘরদোর পরিষ্কার করতাম, 3 ভাই বোন ভালো জামা পরতাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না, মা ল্যাম্প জ্বালিয়ে রান্না করতো, আর আমরা 3 ভাই বোন উনুনের পাশে গোল হয়ে বসে পড়াশোনা করতাম। রান্না শেষ হলে রাতে যখন খেতে বসতাম তখন আমাদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত। মা কাকে বেশি গোস্ত টুকরো দিল, কাকে বেশি আলু দিল, কাকে বড় মাছের টুকরো দিল, এসব নিয়ে 3 ভাই বোনের মধ্যে এক প্রকার ঝগড়া মারামারি শুরু হয়ে যেত। আব্বা এসব দেখে মুচকি হেসে বলতো, তোরা দাঁড়িপাল্লা এনে ওজন করে দেখ, কারটা বেশি হয়েছে কার কম হয়েছে। সব মিলিয়ে ভালোই চলছিল আমাদের সংসার। তখন আমি ক্লাস 8-এ পড়তাম, আমার ভাই ক্লাস 4-এ, আর আমার বোনটা ছোট ছিল। মাত্র 3 বছরে পড়াশোনায় বেশ ভালো ছিলাম। প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না। আমার বান্ধবী মারিয়ার বাবা আমাদের ক্লাস টিচার ছিল। মাঝে মাঝে কোনো পড়া না বুঝলে আমি মারিয়াদের বাড়িতে গিয়ে স্যারের থেকে পড়া বুঝে আসতাম। আবার মারিয়া থেকে বিভিন্ন নোটস এনে পড়তাম। দিনটা ছিল শুক্রবার। শনিবার আমাদের একটা পরীক্ষা নেবার কথা ছিল, কিন্তু আমি একটা ম্যাথে আটকা পড়ে যাই। এজন্য আমি আমার ভাই পাবেলকে নিয়ে মারিয়াদের বাড়ি আসি কিছু ম্যাথ বোঝানোর জন্য। এক পর্যায়ে গল্প পড়াশোনার মধ্যে দিয়ে কখন যে ধরিনীর বুকে আধার নেমে এসেছে বুঝতেই পারিনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় স্যার আমাদের বাড়িতে আসতে দেয় না। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাই যেখানে রাত্রি যাপন করি, ভোরের আলো ফুটলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির কাছাকাছি আসতে নাকে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাই, আর একটু সামনে আগাতেই দেখি বাড়ির আঙ্গিনায় মানুষের সমাগম। আমাদের বাড়িটা নিরিবিলি পরিবেশ ছিল, সচরাচর কেউ আসতো না আমাদের বাড়িতে। আকস্মিক এত মানুষের সমাগম দেখে
অজানা এক আতঙ্কে পুরো শরীর কম্পিত হয়ে ওঠে আমার। মনে মনে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। মানুষের সমাগম ঠেলে ভেতরে প্রবেশ করে দেখি আব্বা, মা, বোন, এমনকি আমাদের ঘরের চিহ্নটুকুও নেই। সব আগুনে দগ্ধ হয়ে গেছে। রাতে মা রান্না শেষ করে ভেজা লাকড়ি উনুনের ওপর শুকনোর জন্য রেখে দিত। সেই ভেজা লাকড়ি আস্তে আস্তে শুকিয়ে আগুন লেগে যায়, আর সেই আগুন সবাইকে জ্বালিয়ে দেয়। আব্বা সারাদিন মাঠে কাজ করে খাটতো, অন্য কামলা খাটতো। সারাদিনের ক্লান্তির শেষে রাতে ঘুমালে তার হুঁশ থাকতো না। আর মায়ের সারা অঙ্গে ব্যথা বিশছিল, সারা রাত ঘুমাতে পারতো না। তাই ঘুমের ওষুধ খেয়ে রাতভর পড়ে থাকতো। তাই হয়তো আগুন লাগলে তারা টের পায়নি। আর যখন টের পেয়েছিল তখন হয়তো তাদের ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। হয়তো বাঁচার জন্য হাঁক ছেড়েছিল, কিন্তু তাদের চিৎকার কারো কর্ণপাত হয়নি। আমি আর ভাই বেঁচে থাকলেও যেন মরে গেছিলাম। কোথায় যাব, কার কাছে থাকবো বুঝে উঠতে পারছিলাম না। আমাদের দুঃসময়ে চাচি যেন, অর্থাৎ ইরান ভাই যেন আম্মা, আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। আমাদের পাশের গ্রামে তার বাবার বাড়ি ছিল। তিনি আমাদের এই করুণ অবস্থা দেখে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেন। আর ভাইকে গ্রামের লোকেরা একটা মুদিখানার দোকানে রেখে দেন। কিন্তু শর্ত দেন, ভাই দোকানে কাজ করার বিনিময়ে তারা ভাইকে থাকতে দিবে, দুবেলা খেতে দিবে, কিন্তু কোনো মাহিনে দেবে না। ভাই তাতেই রাজি হয়। ভাইকে ছেড়ে আমিও চলে আসি চেয়ারম্যানের বাড়িতে। কিন্তু একটা মেয়েকে কতদিন বসিয়ে বসিয়ে খেতে দিবে তারা? তাই চাচি আমাকে বাড়ির কাজে নিযুক্ত করেন। আমি ঘরদোর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজ করি। এমনকি ইরহান ভাইজানের রুম পরিষ্কার করা, তার কাপড়-চোপড় পরিষ্কার করতে হতো আমাকে। এই বাড়িতে আসার পর থেকে ইরহান ভাইজানের কুদৃষ্টি আমার উপর। নানান কাজের বাহানায় তার রুমে ডাকতো আমাকে। শুধু তাই নয়, রাতের মধ্যে গিয়ে তিনি আমার রুমে গিয়ে আমাকে বাজেভাবে স্পর্শ করতো। আমি অনেক চেষ্টা করেও কাউকে এই ব্যাপারে বলতে পারিনি। বলতে কেউ আমার কথা বিশ্বাস করতো না। আবার আমার শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে যেত। আমি ইরান ভাইজানের থেকে যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখতাম। কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারিনি। আকস্মাৎ একদিন খবর আসে, ভাই যে দোকানে কাজ করত সেখানে মাস শেষে অনেক টাকার গরমিল। মালিকের ধারণা টাকা চুরি হয়েছে। সেই টাকা চুরির দায় ভাইয়ের উপর পড়ে। মালিক জানায়, ভাই যদি সব টাকা দিতে না পারে তাহলে ভাইকে পুলিশ দিবে। আমি চাচাজানকে এই ব্যাপারে বলি। তিনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, তিনি চাইলে ব্যাপারটা মিটমাট করতে পারেন। কিন্তু তিনি কোনো ঝামেলায় জড়াতে চাননি। আবার আমি টাকা চাইলেও তিনি টাকা দিতে নারাজ। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে আমি চাচাজনের লকার থেকে টাকা চুরি করি। আর সেটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। সে ভুলের মাসুল দিতে গিয়ে কলঙ্কিনী হতে হয়েছে আমাকে। আমি যেহেতু সকলের রুম পরিষ্কার গোছগাছ করতাম, তাই সবার রুমের ব্যাপারে কম বেশি জানতাম, কোথায় কী থাকে। এমনকি চাচার লকারের চাবি কোথায় থাকে সেটাও জানতাম। কয়েক মাস আগে পাশের গ্রামে রবিউল মেম্বারের মেয়ের বিয়েতে চেয়ারম্যান চাচার সপরিবারে আমন্ত্রিত ছিল। অবশ্য আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার মাথায় শুধু ভাইকে কিভাবে পুলিশের হাত থেকে বাঁচাবো সেই কথাই ঘুরপাক খাচ্ছিল। তাই আমি আমার মিথ্যে অসুস্থতার কথা বলে বাড়িতে থেকে যাই। সবাই যখন একে একে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই আমি চুপি চুপি চেয়ারম্যান চাচার রুমে প্রবেশ করে লকার থেকে টাকা চুরি করি। কিন্তু টাকা নিয়ে বের হওয়ার আগে ইরহান ভাইজানের দরজায় এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই আমার হাত থেকে আপনা আপনি টাকা নিচে পড়ে যায়। যা দেখে ইরহান ভাইজান নিচ থেকে টাকা তুলে আমার হাতে দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, তুই বড্ড বোকা রে পলি। তুই নিশ্চয় বুঝতে পেরেছিস আমি ঠিক কী চাই। তুই যদি আমার প্রস্তাবে রাজি হতিস, তাহলে আজ তোর চুরির অপবাদ নিজের ঘাড়ে নিতে হতো না। আর না তোর ভাইয়ের উপর অত্যাচার নির্যাতন হতো। এখনো সময় আছে, রাজি হয়ে যা। এতে তোরও লাভ, আমারও। আমাকে মাফ করবেন ভাইজান, আমি এই পাপ কাজ করতে পাবো না। চুরির অপরাধে বাবা তোর কি শাস্তি দিবে জানিস তো পলি? ইরান ভাইজানের কথা শুনে পুরো শরীর কম্পিত হলো। আমি আমতা আমতা করে বলি, হ্যাঁ জানি। চুরির অপরাধে চেয়ারম্যান চাচা আমার হাত কর্তন করে নিবে। পৃথিবীতে কত মানুষ আছে যাদের হাত পা নেই, তবু তারা বেঁচে আছে, হাসি খুশি তো আছে। আমি না হয় তাদের মতো একজন হয়ে বেঁচে থাকবো, তবুও আপনার মতো একটা জানোয়ারের কাছে আমি কখনোই নিজেকে বিলিয়ে দিব না। আর খুব শীঘ্রই আপনার মুখোশ আমি খুলে দেব। আমি ইজান ভাইজানের কাছে আপনার সমস্ত অপকর্মের কথা বলে দেব। আমার কথা শোনা মাত্র ইরান ভাইয়া আমার 2 হাত পিছনে মুচড়ে ধরে। আমাকে দেমাক দেখাস তুই? এই ইরহানকে? তুই ইরহান সম্পর্কে কিছু জানিস না পলি। ইরহান যা চায় তাই পায়। যেখানে তুই তো সামান্য একটা কাজের মেয়ে। একটা কাজের মেয়ে হয়ে এত তেজ আসে কোথা থেকে? তোকে অনেকবার অনেকভাবে বুঝিয়েছি আমি। কিন্তু সোজা আঙ্গুলে যখন ঘি ওঠেনি, তখন আঙ্গুল বাঁকা করতে হচ্ছে। আজকে এই মুহূর্তে তোর তেজ অহংকার আমি গুঁড়িয়ে দিব বলে ইরহান ভাইজান আমাকে বিছানায় ফেলে পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেকে রক্ষা করার অনেক চেষ্টা করছি, কিন্তু একটা পশুর সাথে পেরে উঠছিনি। আমার সর্বাঙ্গ লুটিয়ে নিয়েছে অমানুষটা। তুমি কাউকে কিছু
বলোনি কেন? অন্তত ইজাহান ভাইকে বলতে পারতে। বলতে চেয়েছিলাম ভাবি, কিন্তু পারিনি। অমানুষের হাতে অনেক লম্বা। ইরহান ভাইজান আমার সর্বস্ব লুটিয়ে নিয়ে ক্ষান্ত হয়নি। সেটা ভিডিও করে রেখেছিল, যেখানে তাকে দেখা না গেলেও আমার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আমার ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। আমার ভাইটার কথা চিন্তা করে চুপ ছিলাম, কারণ ভিডিওটা ভাইরাল হলে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না আমার। আমার সেই চুপ থাকা ইরান ভাইজান কাজে লাগিয়ে দিনের পর দিন ইন্টিমিডিয়েট হয়েছে আমার সাথে। আর যখন তার পাপের ফসল আমার গর্ভে আসে, সে আমাকে হাতে কয়েক হাজার চকচকে নোট ধরিয়ে দেবে, বলে তোর পাপের ফসলের দায়ভার আমি নিতে পারবো না। তুই যেহেতু আমাদের বাড়ির কাজের লোক, তাই ব্যাপারটা জানাজানি হলে আমার বাবার মান সম্মান নষ্ট হবে। তাই কেউ কিছু জানার আগে অ্যাবর্শনটা করে নিস। আর যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিস, তাহলে তোর ভিডিও ভাইরাল হবার পাশাপাশি তোর ভাইও এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেবে। সব দিক থেকে আমি অপারগ ছিলাম। বারবার মনে হচ্ছিল আপনাকে এই কথাটা জানানোর প্রয়োজন। আপনি আমাকে সাহায্য করতে পারেন। এখন আপনিই বলেন, আমি কি করব? আমার কি করা উচিত? তুমি অ্যাবর্শন করবে না পলি। পাপ তোমরা দুজনে করেছো। তোমার গর্ভের শিশুটা নিষ্পাপ। তোমাদের নিষ্পাপের শাস্তি একটা নিষ্পাপ শিশু কেন ভোগ করবে? একটা নিষ্পাপ প্রাণকে দুনিয়ায় আলো দেখা থেকে বঞ্চিত করো না পলি। বাচ্চাকে দুনিয়ার আলো দেখাও, কিন্তু ভাবি, একটা অবিবাহিত মেয়ের বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে কার পরিচয়ে বড় হবে? লোকে যে তাকে অজন্মা বলে ডাকবে। কেউ তাকে অজন্মা বলে ডাকবে না পলি। সে পিতৃ পরিচয় পাবে। যে আসছে, সেও আর 5টা বাচ্চার মতো মা বাবার আদর স্নেহে বড় হবে। কিন্তু ভাবি, যদিও বাবার মুখে এর উপর কথা বলার সাহস আমার নেই, তবুও আমি সকালে এই বিষয় নিয়ে বাবার সাথে কথা বলবো। একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে গিয়ে আমাকে সতীনের সংসার করতে হয়, আমি তবুও করব। তবুও তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না পলি। পলি তৎক্ষণাৎ অদিতিকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক বড় মনের মানুষ ভাবি। বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর সরে গেল। অদিতিয়া পলির চোখের পানি মুছে দিয়ে বলল, কান্নাকাটি না করে নিজের কাজে মনোযোগ দাও। আমি কথা দিচ্ছি তুমি ন্যায় বিচার পাবে। ঠিক আছে ভাবি। পলি অদিতিয়া রুম থেকে বেরিয়ে গেল। পলি যেতে অদিতিয়া দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল। সে রাতে অদিতিয়ার খাওয়া হলো না। যারা কয়েকবার ডাকতে আসলে অদ্বিতীয় বলল ক্ষুধা নেই বলে মিথ্যে বাহানায় সবার আড়ালে থেকেছে। মূলত সে চায়নি সকলের আগে কারো মুখোমুখি হতে। সকাল সকাল চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় অদ্বিতীয়ার। অদ্বিতীয়া তড়িঘড়ি করে উঠে দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বেজে গেছে। রাতে অনেক কান্নাকাটির দরুন অদ্বিতীয়ার মাথা ব্যথায় ঘুমোতে পারছিল না। সে সময় রাত 12টা বাজে। ইরহান তখন মদ খেয়ে মাতাল হয়ে রুমে প্রবেশ করে। ইরানকে দেখে ঘৃণায় গা ঘিনঘিন ওঠে অদিতিয়ার। অদিতিয়া ইরানের রুম ছেড়ে পাশের রুমে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে যায় তার। ঘুমের জন্য ফজরের নামাজটাও মিস হয়ে গেছে। ভাবতে অদিতিয়া নিজের উপর রাগ ওঠে। অদিতিয়া সবে বিছানা থেকে নামতে যাবে, তার আগে দরজা কড়াঘাত শুনতে পেল। অদিতিয়া তড়িঘড়ি করে নেমে দরজা খুলে দিতে যারা হাঁপাতে হাঁপাতে এসে বলল, বৈঠকখানায় পলির লাশ পাওয়া গেছে অদিতিয়া। পলির লাশ পাওয়া গেছে মানে? কে মারলো পলিকে? কেউ মারেনি। পলি বৈঠকখানায় ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। বুঝতে পারছি না মেয়েটা আত্মহত্যা করতে গেল কেন। সে তো দিব্যে হাসি খুশি গেল। আত্মহত্যার কোনো কারণ নাই তার কাছে, তবুও কেন মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিল? কথাটা শোনা মাত্র অদিতিয়া ঠাস করে ফ্লোরে পড়ে গেল। দর্শনেন্দ্রিয় থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। পলির সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠতে নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। অদ্বিতীয় মনে মনে বলল, মেয়েটার সাথে রাতে কত কথা হলো, তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালাম, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। পলি তো আমাকে বলেছিল সে মরতে চায় না, তার ভাইয়ের জন্য বাঁচতে চায়। তাহলে পলি পাভেলের কথা বাদ দিয়ে কেন আত্মহত্যার পথ বেছে নিল? দ্বিতীয় ভাবনার মাঝে যারা বলে উঠল, জানো অদিতিয়া, আমার যা মনে হচ্ছে, আমাদের যা দেখানো হচ্ছে সেটা সত্যি নয়। সত্যের আড়ালে মিথ্যে লুকিয়েছে। তুমি কি বলতে চাইছো আপু? বুঝতে পারছি না। একটা হিসাব আমি কিছুতেই মেলাতে পারছি না অদিতিয়া। পলি যদি আত্মহত্যা করার ইচ্ছে ছিল, ও তো নিজের রুমে করতে পারতো। ও কেন বৈঠকখানায় আত্মহত্যা করতে গেল? ছোট চাচির কাছে শুনেছি বৈঠকখানায় আমাদের দাদার সময় তৈরি করা। তিনিও একজন চেয়ারম্যান ছিলেন। বৈঠকখানায় তিনি গ্রামের লোকদের সালিশি করতেন। এমনকি বড় বড় লোকেরা আসলে তাদের সাথে তিনি বৈঠকখানায় মিলিত হতেন। তিনি মারা যাওয়ার পর বাবা সেই ধারা অব্যাহত রাখেন। কিন্তু আজ থেকে 10 বছর আগে কোনো কারণবশত বাবা বৈঠকখানা পরিত্যক্ত ঘোষণা করেন। বড় তালা ঝুলিয়ে দেওয়া হয় বৈঠকখানা দরজায়। পলি এত বছর থাকতে 10 বছরের আগে বন্ধ হওয়া বৈঠকখানায় কেন আত্মহত্যা করলো? বুঝতে পারছি না। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন।
আর যদি খুন হয়ে থাকে তাহলে কে করলো খুনটা? আর কেনই বা করলো? ভাইয়া বাতাস তোমার উপরও লেগে দেখেছি। পুলিশের বউ হয়ে পুলিশের মতো গোয়েন্দাগিরি করছো। হ্যাঁ করছি, কিন্তু সেটা সন্দেহের মধ্যে সীমাবদ্ধ। আমি চাইলে পলির সাথে ঠিক কী হয়েছে সেটা খুঁজে বের করতে পারবো না, আর না পারবো অপরাধীদের শাস্তি দিতে। শাশুড়ি আম্মা আমার কাছে এসে হাত জোর করে বলেছে, আমি পোয়াতি মানুষ, আমি যেন পলির ব্যাপারে মাথা না ঘামাই। এমনকি ইজানকেও পলির ব্যাপারে জানাতে নিষেধ করেছে। একটা বার বৈঠকখানায় ঢুকতে দেয়নি আমাকে। তুমি আসো, সবটা নিজের চোখে দেখবে বলে যারা নিচে চলে গেল। অদ্বিতীয় যারার পিছু পিছু রুম থেকে বেরিয়ে বৈঠকখানায় গিয়ে সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে। অদ্বিতীয় তাদের সরিয়ে ভেতরে গিয়ে দেখলো পলির লাশ তখনও ফ্যানের সাথে ঝুলানো। যা দেখে কলিজা মোচড় দিয়ে উঠল অদ্বিতীয়ার। অদ্বিতীয়া তার ছোট চাচি শাশুড়ি রত্নাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। সে কিছুতেই পলির মৃত্যু মেনে নিতে পারছে না। রত্না অদ্বিতীয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত করো অদ্বিতীয়া। মানুষ মাত্রই মরণশীল, যেটা হয়েছে সেটা মেনে নাও। কিভাবে মেনে নিব চাচি? রাতেও মেয়েটার সাথে কত কথা হয়েছে আমার। আমার মনে হচ্ছে পলি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে চাচি। আর তাকে খুন করেছে শামসুল জোয়ারদারের ছোট ছেলে ইরহান জোয়ারদার। অদিতির কথা শুনে চমকে উঠল রত্না। সে তৎক্ষণাৎ অদিতিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই কথা ভুলেও মুখ থেকে বের করবে না অদিতিয়া। না হয় তোমার সাথেও সেটা হবে যেটা পলির সাথে হয়েছে বলে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে রত্না বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। আর যাওয়ার কিছুক্ষণ পরে থানার ওসি সহ 2 কনস্টেবল বৈঠকখানায় প্রবেশ করলো। তাদেরকে নাকি স্বয়ং শামসুল জোয়ারদার কল করে ডেকেছেন। উনি আসা মাত্রই শামসুল জোয়ারদার তাকে আলাদা ডেকে নিয়ে বললেন, টাকা সময় মতো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, তবে যা করার ভেবেচিন্তে করো। আমার আর আমার ছেলের কোনো প্রকার সম্মানহানি যেন না হয়। আমি থাকতে আপনার কিসের টেনশন? আপনি অযথা টেনশন করছেন চেয়ারম্যান সাহেব। আমি কথা নয় কাজে বিশ্বাসী, যাও গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব বলে ওসি কনস্টেবলকে পলির লাশ নিচে নামাতে বললেন। তারা ওসির কথা মতো পলির ঝুলন্ত লাশ নিচে নামিয়ে নিয়ে আসলো। অদিতি একটু সামনে এগিয়ে গিয়ে দেখলো পলির নাক মুখ কান দিয়ে রক্ত বেরোচ্ছে। গলায় ফাঁস দেওয়া সাধারণ করলে গলায় দাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু পলির সেরকম কোনো চিহ্ন নেই দেখে অদ্বিতীয় দ্বিতীয় আরও গাঢ় হলো। অদিতি ওসিকে কিছু বলতে যাবে তার আগে একজন কনস্টেবল পল্লীর হাতে মুঠো ফোন থেকে চিরকুট বের করে ওসির হাতে দিল। ওসির সকলের সামনে চিরকুট পড়তে শুরু করলো। চিরকুটে লেখা ছিল, আমার লেখাটা যখন আপনারা পড়বেন তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকবো না। সত্যি মানব সমাজে বসবাস করার মতো মুখ ছিল না। আমি অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিলাম। নিজের মুখ দেখতে নিজেই ঘৃণা হচ্ছিল। আমি স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করে নিয়েছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে চেয়ারম্যান চাচার কাছে আমার একটা শেষ অনুরোধ, আমার লাশটা যেন পোস্টমর্টম করা না হয়। ওসি সাহেব এইটুকু পড়ে বললেন, মেয়েটা যেহেতু স্বীকারোক্তি দিয়েছে, আবার শেষ ইচ্ছাস্বরূপ পোস্টমর্টম না করার অনুরোধ রয়েছে, সেহেতু আমাদের আর কিছু করার নেই। আপনারা লাশ দাফন করার ব্যবস্থা করে বলে ওসি চেয়ারম্যান সাহেবের হ্যান্ডশেক করে বৈঠকখানা থেকে বেরিয়ে যাওয়ার তাদের গন্তব্যে রওনা হলেন। ইরান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। অদ্বিতীয় গুটি গুটি পায়ে এগিয়ে এসে ইরানের বিছানার পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে ইরানকে দেখে বলল, ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে আপনাকে। মনে হচ্ছে সদ্য জন্ম না নিষ্পাপ শিশু। কিন্তু কেউ না জানুক, আমি জানি আপনি একটা খুনি। নিজের আসল চেহারা যাতে কারো সামনে প্রকাশ না পায়, সেজন্য পলিকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছেন, যাতে মানুষ ভাবে আত্মহত্যা করেছে। সেটার প্রমাণস্বরূপ আবার সুইসাইড নোটও লিখে রেখেছেন। বাহ, দারুণ আইডিয়া। আসলে তুই কোন মানুষের কাতারে পড়িস না ইরান। তুই তো একটা জানোয়ার, মানুষরূপী জানোয়ার। একটা জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে অদ্বিতীয় ইরানের মুখের উপর বালিশ চেপে ধরলে বলল, তোর মতো নর্দমার কীট বেঁচে থাকার মানে পলির মতো হাজারটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া। কিন্তু অদ্বিতীয়া আর কোনো মেয়ের সাথে অন্যায় হতে দিবে না। ইরান যখন বাঁচার জন্য ছটপট করতে লাগলো, তখন এক পর্যায়ে ছটপট করতে করতে তার পা স্থির হয়ে গেল। যা দেখে অদ্বিতীয় পৈশাসিক হাসি হেসে বাহবা দিয়ে বলল, বাহ অদিতিয়া, বাহ, একটা জানোয়ারকে বিনাশ করলি তুই। চলবে। এটা অদ্বিতীয়ার প্রথম পার্ট। ভালো লাগলে অবশ্যই আমাকে দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করবেন। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।